পাকিস্তান দল বাংলাদেশে চলে আসছে ওয়ানডে সিরিজ খেলতে। ফলে আমাদের মনে হচ্ছে যে আমাদের ক্রিকেট খুব সচল আছে, ক্রিকেট নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের ক্রিকেট থমকে গেছে। থমকে গেছে মানে একেবারে নিষ্প্রাণ হয়ে গেছে। ক্রিকেটের উপর নির্ভরশীল হাজার খানেক ছেলে একেবারে বেকার হয়ে গেছে, তাদের পেটে লাথি পড়ছে। এইটা আপনাদের শুনলে দৃশ্যত বিস্ময়কর মনে হবে যে ভাইরে ভাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু হতে যাচ্ছে, দুদিন পরে স্টেডিয়াম জমজমাট হয়ে উঠবে, কত লোক খেলা দেখতে যাবে, টিভিতে খেলা দেখবে, আপনারা কন্টেন্ট করবেন, বড় বড় কথা বলবেন। ক্রিকেট কী করে অচল হয়ে গেল? অচল হয়ে গেল রে ভাই। এই যে ঢাকা ক্রিকেট লিগ দুর্ভাগ্যচক্রে, যেটা বাংলাদেশের একমাত্র লিগ যেটা খেলে ক্রিকেটাররা আয় করতে পারেন, সেই লিগটা অনিশ্চিত হয়ে পড়ে আছে এক বছরের বেশি সময়। ঢাকা ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত কোনো নিশ্চয়তা, কোনো কিছু নাই। এবং বোর্ডেরও সে নিয়ে কোনো হেলদোল নাই, বোর্ডও এটা আয়োজনের চেষ্টা করতেছে না। আর যাদের রিকোয়েস্ট করলে বা যারা এটা আসলে করবে, তারা যারা বয়কট করে বসে আছে, সেই ক্লাব কর্তৃপক্ষ, তামিম ইকবাল পক্ষ, তারা রোজ যুদ্ধং দেহি একটা মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গতকালকেও তারা এনএসসিতে দরখাস্ত দিয়ে আসছে যে এই বোর্ড অবৈধ, এই বোর্ডের আন্ডারে কোনো খেলাধুলা হবে না। এখন আমি বলি কি জানেন, তামিম ইকবালেরও জীবন আটকে নেই, পেটের ভাতের সমস্যা হচ্ছে না, বুলবুল ভাইয়েরও সমস্যা হচ্ছে না। বুলবুল ভাই মেলবোর্নের মতো দুনিয়ার সবচেয়ে দামি একটা শহরে জীবনযাপন করতেছে, একবেলাও খাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না। তামিম ইকবালও স্রষ্টা দিলে ক্রিকেট না খেললেও তার ফ্যামিলি যা রেখে গেছে, তাতে তার খাওয়া নিয়ে সমস্যা হতো না। কিন্তু এই দেশে এই মুহূর্তে হাজার খানেক ক্রিকেটার জানে না তারা আগামীকালকে সকালে কী দিয়ে বাজার করবে। সেটা কারণ শুধু এদের রেশারেশি। এই রেশারেশি কোন জায়গাটা ঠেলে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে, সেই জিনিসটা একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশ যখন ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে গেল না, তখন একটা আওয়াজ উঠছিল বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। এটা কখনো হয় না, একটা কূটনৈতিক ব্যাপার। বাংলাদেশ যে ইন্ডিয়া খেলতে যায় নাই, এটা একটা নিরাপত্তাজনিত কূটনৈতিক ব্যাপার। এটা সলভ হবেই। এটার জন্য কখনো একটা দেশের ক্রিকেট শেষও হয় না, একটা দেশের ক্রিকেট আগায়ও না। এটা একটা সিম্পলি একটা টুর্নামেন্ট মিস। এই টুর্নামেন্টটা মিসটা একটা বড় ধাক্কা। কিন্তু বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাওয়ার কার্যক্রম কিন্তু এই বোর্ড এবং বোর্ডের প্রতিপক্ষ, দুই পক্ষ মিলে ওই সমকালীন সময় শুরু করছে। সেইটা আমরা আসলে খেয়াল করি নাই। আমরা খেয়াল করছি, আমরা ওইটাতে পাত্তা দিতে চাই নাই। ওটাতে যেহেতু হাইপ কম, ক্লিক বেটিং কম, ফলে আসল জিনিসটার পাত্তা দেয় নাই। ক্রিকেট সত্যিই শেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে এই বুলবুল ভাই ভার্সেস তামিম ভাই, এই যে গ্রুপ পরস্পরের মুখোমুখি হয়ে যাওয়ায়। দেখেন, নির্বাচনে কি হচ্ছে? অবৈধ নির্বাচন নাকি বৈধ নির্বাচন? এই বোর্ড বৈধ নাকি অবৈধ? এ নিয়ে তর্ক করলে তো 100 বছর করা যাবে। এখন যাদের পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে, শেষ পর্যন্ত জিতবে তারাই। তর্কে কি আপনার ধারণা যুক্তি দিয়ে কেউ যেতে না। যার শক্তি আছে সে যেতে। ফলে এই তর্কের যে কবে শেষ হবে তাও তো আমরা জানি না। হ্যাঁ, এটা ঠিক, এই বোর্ড নির্বাচনে অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটছে। আবার সেই আইনের ব্যত্যয়গুলো এমন না যাতে নৈতিক কোনো সমস্যা হয়েছে। আইন আর নীতি দুটো তো আলাদা ব্যাপার। এখন আমি জানি না কোনটারে বড় করে দেখতে হয়। ক্রিকেটে বা আমার কাছে জীবনের নীতিটা বড় আইনের চেয়ে। অবশ্যই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব, বিশেষ করে সামাজিক আইনের ব্যাপারে বা সমাজের উপরে রাষ্ট্রের যেসব আইন আছে। তো ক্রিকেট বোর্ডের আইন আমার কাছে মনে হয় ক্রিকেটের পরিস্থিতি অনুযায়ী বদলানো উচিত। এটা নৈতিকতার চেয়ে বড় হওয়া উচিত না। এখন সেইখানে ব্যত্যয় হয়েছে। সিংহভাগ ক্লাবকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয় না আসলে, তারা বয়কট করতে বাধ্য হয়েছে। তারপরে বিভিন্ন জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের যে কাউন্সিলর নেওয়ার প্রক্রিয়া, সেখানে অনেক করা হয়েছে, ডক্টরিং করা হয়েছে। ফলে এটাকে অবৈধ বোর্ড তো তামিমরা বলতেই পারে। কিন্তু ভাই, এই বলা বলিতে কী যায় আসে? ওই যে বললাম, এটা 100 বছর ধরে এই তর্ক চলতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই বোর্ড রিজলভ হচ্ছে অথবা এই বোর্ডকে সরকার আত্মীকরণ করতেছে, দুটার একটা ঘুরতেছে, ততক্ষণ পর্যন্ত তো এই ব্যাপারটার সমাধান হচ্ছে না। মানে হতে পারে যে সরকার খুব অ্যাগ্রেসিভ হয়ে বোর্ড রিজলভ করে দিল, আইসিসির সঙ্গে পরে বুঝে নিল যে 1 বছরের নিষেধাজ্ঞা খাইলে খাবো, তো বোর্ড রিজলভ করে দিলাম। আর এক হইতে পারে যে এর আগেও আমি ব্যাখ্যা করছি, নানাভাবে এই বোর্ডকে আত্মীকরণ করা, বিভিন্ন পদ শূন্য ঘোষণা করায়, পদত্যাগ করায়, সেসব জায়গায় নতুন নতুন ডিরেক্টর পাঠানো, তাদের ভিতর থেকে প্রেসিডেন্ট করা। কিন্তু ব্যাপারটা কালকে হওয়া সম্ভব না। এটা একটু সময় লাগবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেশের ক্রিকেট আটকে আছে। দেশের ক্রিকেট একেবারে আটকে আছে। কীরকম আটকে আছে? এখন ওই যে শুরুতেই বললাম, আপনারা যদি ভাবেন যে পাকিস্তান বাংলাদেশ সিরিজটা হচ্ছে বা মেয়েদের টুকটাক সিরিজ হচ্ছে, এগুলো ক্রিকেট, এগুলো আসলে ক্রিকেট না।
অ্যাটলিস্ট যাদের পেটের ভাতটা ক্রিকেটের উপর ডিপেন্ড করে তাদের কাছে এটা কোনো ক্রিকেটই না। অত্যন্ত বিচিত্রভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটা সর্ববাংলাদেশীয় ক্রিকেট স্ট্রাকচার নাই, যেটার উপর নির্ভর করে হাজার হাজার ছেলেপেলেরা আয় ইনকাম করে খাবে, তাদের জীবিকা চলবে। আমি প্রায় বলি না যে আমাদের আসলে একটা ঢাকা ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই এখনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে হবে, সেটা গঠনতন্ত্রের চেঞ্জ টেঞ্জ সেগুলো তো আলোচনার ব্যাপার। কিন্তু এখন বাস্তবতা তো এই যে ঢাকা যে ক্রিকেট, এই ক্রিকেটের 4টা ডিভিশন, এই 4টা ডিভিশনই বাংলাদেশের ক্রিকেটারদের মূল আয়ের উৎস। বাংলাদেশের ক্রিকেটার বলতে আমরা যদি ওই যে পিরামিডের ওপরে থাকা জনপঞ্চাশের ক্রিকেটারকে বিবেচনা করি, এই যে লিটন দাস, আফিফ, তারপরে তাসকিন, মুস্তাফিজ, এরা বোধহয় বাংলাদেশের সব ক্রিকেটার। এটা একেবারে মানে অন্ধের হস্তি দর্শনের চেয়েও ভয়াবহ ব্যাপার, অন্ধের হস্তি দর্শনের চেয়েও। এরা শুধুমাত্র ক্রিকেটের পিরামিডের ওপরের দিকে আছে, যারা সাফল্য পাইতে পাইতে এখানে আসছে। এরা বহুবিধ আয় করে, বহুবিধ। এরা বোর্ড থেকে বেতন পায় শুধু, কিন্তু আমাদের আপনারা যে ন্যাশনাল কন্ট্রাক্ট লিস্ট দেখেন, তারা বোর্ড থেকে বেতন পায় তা না। সব মিলে প্রায় 50-60 জন ক্রিকেটার বোর্ড থেকে বেতন পায়। ফার্স্ট ক্লাস কিছু ক্রিকেটার বেতন পায়, তারপরে ওই এইচপির কিছু ক্রিকেটার বেতন পায়, সব মিলে 50-60 জন হবে এই নাম্বারটা। আবার তারা বিপিএল খেলে। বিপিএল কি আপনার ধারণা এর চেয়ে নিচু ক্যাটাগরির কোনো খেলোয়াড় খেলে না। এরাই বিপিএল থেকে আয় করে, এরাই জাতীয় দলের ম্যাচ ফি পায়, এরাই জাতীয় দলের কন্ট্রাক্ট পায়। মানে ক্রিকেটের আয় করার যে 8-10টা সোর্স আছে, সবগুলো এই 50 জনের মধ্যে আটকে আছে। এর বাইরে তাহলে কত ক্রিকেটার ঢাকায় অ্যাক্টিভ? এমনিতে সারা দেশে আমরা ধারণা করি যে 8 থেকে 10 হাজার ক্রিকেটার অ্যাক্টিভ সারা দেশে, যারা শুধু ক্রিকেটে খেলে আর কিছু করে না। এখন সেই ঢাকার বাইরের যে ক্রিকেটাররা, তাদের জীবিকা ক্রিকেটের উপর দিয়ে চালানো যায় না, তারা বেশিরভাগই ফ্যামিলির সাপোর্টে চলে। কেউ কেউ হয়তো পার্ট টাইম ডেলিভারি অমুক তমুক এগুলো করে। এই চিত্রটা আছে সারা দেশে। ঢাকায় অ্যাক্টিভ ক্রিকেটারের সংখ্যা কত? মোটামুটি অনুমান করা যায় এটা 2000-এর কাছাকাছি। মানে হিসাব করলেই 1700 সামথিং আসে। মানে ঢাকায় 70টা ক্লাব, প্রত্যেকটা ক্লাব যদি 25 জন ক্রিকেটারের রেজিস্ট্রেশন করায়, সেটাই 1700 প্লাস, মানে প্রায় 1800 ক্রিকেটারের মতো রেজিস্টার্ড হয় প্রতি সিজনে। তার মানে এই 1800 ক্রিকেটারের একমাত্র রুজি এই ঢাকার 4টা ডিভিশনের এই যে লিগ হয়, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এরও নিচে পায়োনিয়ার ডিভিশনে প্রায় আরও 1002 ক্রিকেটার আছে। কিন্তু পায়োনিয়ার ডিভিশনের ক্রিকেটাররা যেহেতু ক্লাব থেকে কোনো টাকা পায় না, ফলে তাদেরকে আমরা এই আলোচনায় আনতেছি না। এমনকি আমি আরও একটু আলোচনাটা প্রিসাইজ করতে চাই থার্ড ডিভিশনের ক্রিকেটারদেরও বাদ দিয়ে। কারণ বাস্তব অভিজ্ঞতা বলে যে থার্ড ডিভিশনের ক্রিকেটাররা ম্যাক্সিমাম যে টাকা ক্লাব থেকে পায়, সেই পরিমাণটা তাদের বছর চলার মতো তো নাই। অ্যাকচুয়ালি চা খরচও হয় না, এবং অনেকে ফ্রিও খেলে, বাইন্ডিংয়ে অনেকে ফ্রিও খেলে। ফলে থার্ড ডিভিশনের হিসাবটাও আমরা বাদ দিতে পারি। কিন্তু সেকেন্ড ডিভিশন পর্যন্ত সেটা যদি বছরে 50,000 পায়, ওর ওইটাই ইনকাম, এছাড়া আর কোনো ইনকাম নাই। ওই 50,000-এই ওর চলতে হয়, একবেলা খেয়ে চলতে হলেও তাই চলতে হবে। কারণ আপনি বলতে পারেন যে 50,000 টাকা ইনকাম, এই ইনকামটা মানুষের ভরসা হয়। বাংলাদেশে বহু মানুষ আছে বছরে এরকম 50,000 টাকা ইনকাম করে, বা এর চেয়েও কম ইনকাম করে। তারা ক্রিকেটের ওই স্বপ্নে ওই একসময় ওই পিরামিডের ওই জায়গাতে যাবে, ওই 50 জনের ভিতরে যাবে, ওটার জন্য এখন জীবনটা বাজি ধরে আছে। এখন বাজি ধরে থাকতে গেলে তো ওর বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে 3 বেলার মধ্যে 1 বেলা তো খাইতে হবে। তাহলে ওই যে টাকাটা ও পায় থার্ড ডিভিশনে খেলে, সেকেন্ড ডিভিশনে খেলে, ফার্স্ট ডিভিশনে খেলে, প্রিমিয়ার ডিভিশনে কিন্তু একেবারে টাকা না থাকে না। প্রিমিয়ার ডিভিশনে বেশ ভালো ভালো অঙ্কের টাকাই পায় ছেলেপেলেরা। তো সেটা দিয়ে তাদের বছর চলে যায়। অ্যাটলিস্ট একটা বাসা ভাড়া দিয়ে ব্যাচেলার টাইপের থাকার বেশিরভাগ ছেলের চলে যায়। আর একটু যারা বেশি টাকা পায়, সেটা তো আবার ওই যে ক্রিম অংশে, পিরামিডের ওপরের অংশে, তারা ফ্ল্যাট কিনে ফেলতে পারে। যাই হোক, আমরা তো ওদের নিয়ে আলোচনা করতেছি না, আমরা মূলত যে ম্যাক্সিমাম ক্রিকেটারদের নিয়ে আলোচনা করতেছি। সেই ম্যাক্সিমাম ক্রিকেটারদের তো 1 বছর ধরে কার্যত খেলা বন্ধ। এই বোর্ডটা, বুলবুল ভাইয়ের বোর্ড গঠিত হওয়ার পরে যে জিনিসটা সবচেয়ে বড় ধাক্কা খাইছে, সেটা হচ্ছে ক্লাব ক্রিকেট বন্ধ হয়ে গেছে ঢাকায়। এখন ফারুক ভাইয়ের সময় আমাদের আপনারা খেয়াল করতে পারেন যে দীর্ঘদিন পরে পায়োনিয়ার ক্রিকেট প্রাণ পাইছিল। পায়োনিয়ার ক্রিকেটারে তো ওই যে পাপন ভাইরা মারে ফেলছিল। পায়োনিয়ার ক্রিকেটে একসময় শুধু পায়োনিয়ার ডিভিশন খেলতে হবে 70-72টা ক্লাব এসে হাজির হতো। সেই জিনিসটারে ওই ফিটি বাড়া এমন একটা জায়গায় নিয়ে গেছে যে পায়োনিয়ার ক্রিকেট মরেই গেছিল। পরে ফারুক ভাই কিন্তু সেটা পুনরুজ্জীবিত করছে। এখন সেটা তাহলে ধারাবাহিকতা কী? ধারাবাহিকতা হচ্ছে পায়োনিয়ার ক্রিকেট পুনরুজ্জীবিত। তার মানে প্রত্যেকটা ডিভিশন আগের চেয়ে জোশ নিয়ে শুরু হবে। কিন্তু বুলবুল ভাই নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম যে ক্লাবগুলোর বয়কটের ফলে কোনো ডিভিশনের ক্রিকেট আর হচ্ছে না।
হ্যাঁ, এর মধ্যে ফার্স্ট ডিভিশন আর থার্ড ডিভিশন করার একটা চেষ্টা করা হচ্ছিল। সেটা এরকম যে যারা যারা রাজি হও, যারা যারা আমাদের সঙ্গে রাজি হও তারা হাত তোলো, এই টাইপের একটা টুর্নামেন্ট করার চেষ্টা করা হচ্ছিল। কার্যত বেশিরভাগ ক্লাব আসে নাই, যারাও আসছে তারাও কোনো ক্রিকেটারকে টাকা পয়সা দেয় নাই। ফলে আমাদের আসলে অংশ তো খুবই ছোট্ট একটা অংশের ফার্স্ট ডিভিশনের, খুবই ছোট্ট একটা অংশের থার্ড ডিভিশনের মধ্যে আয়োজনের চেষ্টা করা হয়েছে, ব্যর্থ চেষ্টা। আর প্রিমিয়ার এবং সেকেন্ড ডিভিশন এটা আদৌ এখনও হয় নাই এবছর। মানে এই যে মৌসুম, ভর মৌসুম, এখন কি মাস, ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ক্রিকেটের পিক সিজন। এই সময় প্রিমিয়ার লিগ হয়ে যায়। এই 15 তারিখ 16 তারিখ প্রিমিয়ার লিগের দল বদল ছিল, যেটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের, টপ ক্রিকেটারদের জীবিকার, বছরের জীবিকার ভাগ্য নির্ধারণ হবে। সব কিছু বন্ধ হয়ে আছে। এই পুরো কাজটা করে সিসিডিএম। সিসিডিএম এখনও পর্যন্ত জানে না কি হবে। সিসিডিএম ক্লাবগুলোর সঙ্গে যে বসবে, তারা প্রেসিডেন্টের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো রেসপন্স পাচ্ছে না। মানে একদিকে ক্লাবগুলো কোনো রেসপন্স তো জানাচ্ছেই না, উল্টে ক্লাবগুলো যে এনএসসিতে নালিশ করেও জানায় আসলো যে তারা এই বোর্ডের সঙ্গে নাই। মানে রিকোয়েস্ট করেও কাজ হবে না। কিন্তু বোর্ড তো বসে থাকতে পারে না এই অবস্থায়, বোর্ডকে তো প্রোঅ্যাক্টিভ হইতে হবে। সিসিডিএমের কর্মকর্তারা বিভিন্ন মিডিয়াতে জানাচ্ছেন যে তারা বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কোনো রকম নির্দেশনা পাচ্ছেন না। বোর্ড প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ। তারা জানেন না যে কিভাবে লিগটা হবে এবার। এই যে প্রিমিয়ার লিগের সময় চলে আসতেছে, দুদিন পরে প্রিমিয়ার লিগকে আদৌ করা যাবে এটা সিসিডিএমের লোকই জানে না। এখন এরকম সময় স্বাভাবিক দৃশ্য কী হতো, যে কোয়াব, সিসিডিএম, বিসিবি, ওই ক্লাবগুলোর প্রতিনিধিরা এরা সবাই মিলে একটা সমঝোতা বৈঠক করা যায় কিনা, যে গোলমাল যা চলতেছে চলুক, ওটা কোর্টে দেখা যাবে বা এনএসসি দেখবে, কিন্তু আমাদের খেলাটা মাঠে গড়াইতে হবে। সেজন্য কী করতে হবে বলেন? এই জাতীয় আলোচনা তো ইনিশিয়েট করতে হবে। সেটা কে করবে? সেটা তো অবশ্যই বিসিবিকে করতে হবে, সিসিডিএমকে করতে হবে। সিসিডিএম সেটা তো প্রেসিডেন্টের নির্দেশনা ছাড়া করবে না। প্রেসিডেন্ট গিয়ে উঠে বসে আছেন অস্ট্রেলিয়ায়, উনি বলছেন উনি অনলাইনে অ্যাভেলেবেল, কিন্তু এই পুরো ব্যাপারটাই ওনার কোনো ভূমিকা নাই। বিভিন্ন মিডিয়ায় এই সিসিডিএমের প্রধান দীপন ভাই বা সিসিডিএমের যে সেক্রেটারি, ওনারা বলছেন যে ভাই আমরা অসহায়, আমরা বুঝতেছি না যে কি হবে। এটা খুব ভয়ঙ্কর চিত্র, খুব ভয়ঙ্কর চিত্র। এখন বুলবুল ভাই সাইড থেকে সে হচ্ছে পুরো সারেন্ডার করে ফেলছে, মানে যে না আমি আর এগুলো নিয়ে কথাই বলবো না, ক্লাবগুলো আসলে আসুক, না আসলে না আসুক, তার কিছু যায় আসে না। তো রিয়েলিটি তাই, তার কিছু যায় আসে না। যে বুলবুল ভাইকে আমরা স্বপ্ন দেখছিলাম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য, তার যাইতো আসতো। এদেশের একটা ক্রিকেটারও না খেয়ে থাকলে তার কষ্ট হতো, কিন্তু এই বুলবুল ভাইকে দেখে বুঝি তার কিছু যায় আসে না। ইন্টারেস্টিংলি তামিম ইকবালেরও কিছু যায় আসে না। তামিম ইকবালেরও যদি যায় আসতো, যে তামিমরা আমরা চিনতাম, যে এই যখন করোনার সময় লিগ বন্ধ ছিল, যে তামিম বাড়ি বাড়ি ক্রিকেটারদের খাবার পাঠাইছিল, সেই তামিমের ভেতর থেকে যদি ওই মানে ওই তামিম চিৎকার করে ওঠে, তাহলে তো তামিম ক্লাবগুলোকে বলবে যে ওকে আমরা বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করব, কিন্তু খেলাটা মাঠে গড়াই আগে, আগে ছেলেপেলেগুলোর পেটে ভাত যাক। আমি জানি না দুজন মানুষ, যে দুজনকে, অন্তত তামিমকে আমি বাংলাদেশে মানবিকতার জায়গা থেকে, দয়ার জায়গা থেকে, মানুষের প্রতি করুণার জায়গা থেকে তামিমকে আমি সবার উপরে রাখবো। সেই তামিমও ভাবতেছেন না যে এই বিপ্লব, এই অভ্যুত্থান করতে গিয়ে না খেয়ে থাকতেছে কতগুলো ক্রিকেটারের আজকে খাবার নিয়েই সংকট বেঁধে গেছে। তো আমি আর্নেস্ট রিকোয়েস্ট করতে চাই দুই পক্ষের প্রতি, যে বুলবুল ভাই এবং তামিমকে আমার খুব যান্ত্রিক মনে হচ্ছে এবং খুব অচেনা মনে হচ্ছে এই সময়টায় এসে, যে এই সময় তাদের ক্রিকেটারদের পাশে থাকা উচিত ছিল। কোয়াবকে খুব নিষ্প্রাণ মনে হচ্ছে এবং অর্থহীন মনে হচ্ছে। যে কোয়াব গঠিত হলো, আমরা খুব আনন্দ পাইছিলাম যে অ্যাক্টিভ ক্রিকেটারদের দিয়ে কোয়াব গঠিত হয়েছিল। আমি দেখতে চাইছিলাম যে কোয়াব এই সময় বারবার মিটিং করবে, কোয়াব এক্সাইটেড হয়ে যাবে, মানে এক্সাইটেড না কি বলে এটারে, অস্থির হয়ে যাবে, ছোটাছুটি করবে, ভাই কই খেলা, কই, যে কোনো মূল্যে ভাই খেলতে হবে। কোয়াবেরও সেই তৎপরতা নেই, কারোর ভিতরে ওই তৎপরতা দেখতেছি না। এই যে সিসিডিএমের ওনারা কথা বলতেছেন, ওনারাও ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওই মিডিয়া থেকে জিজ্ঞেস করছে, প্রেসিডেন্ট তো কিছু বলে না। মানে একটা অদ্ভুত অবস্থা, দেশের মূল ক্রিকেটটা বন্ধ হয়ে আছে। দেখেন এই যে ক্লাব ক্রিকেটের কাছে পুরো দেশের ক্রিকেট বন্দী হয়ে থাকা,
এটার বিরোধিতা তো করে আসতেছে আজকে, মানে এই কন্টেন্টেই বিরোধিতা করতেছে 2 বছর। তার আগে তো আর কন্টেন্ট করতাম না, এই যতদিন লেখালেখি করতেছে ততদিন বিরোধিতা করে আসতেছে যে এই সিন্ডিকেটের কাছে বন্দী হওয়া যাবে না। ফলে ক্লাবগুলো যখন বিরোধিতা করছে যে না খেলা চালাবো না, তখন কিন্তু আমি কন্টেন্ট করে বিসিবিকে বলছিলাম যে ওকে, আপনারা বলে দেন খেলা চালানোর দরকার নাই, আপনারা আইসেন না, আমরা চালাই। কীভাবে চালাবো তখন একটা ডক্ট্রিনও কিন্তু দিছিলাম যে 64টা বিভাগের 64টা দল, ডিভিশনাল দল সব মিলে ওখানে 70টা দল ক্লাব ক্রিকেট খেলে, এখানে আপনি 70টা দল করেন। 70টা দল করে তাদেরকে গত বছরের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেইটার পারফরমেন্স অনুযায়ী 3-4টা গ্রেডিংয়ে ভাগ করে দেন। সেই গ্রেড অনুযায়ী আলাদা আলাদা লিগ হোক, প্রত্যেকটা লিগে আপনি স্পন্সর পুশ করেন, ওই ক্লাবগুলোতে যেভাবে স্পন্সর পুশ করা হয় ওইভাবে স্পন্সর পুশ করেন, ওই অনুযায়ী খেলোয়াড়দের হাতে কিছু টাকা যাক। এবং এই যারা এই লিগগুলোতে খেলে, ঢাকা প্রিমিয়ার লিগ, তাদেরকে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলার ব্যবস্থা করেন। এটা করলে কিন্তু আজকে আর এই ক্রাইসিসের কথাটা আসতোই না যে না ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়েছে, কী হয়েছে, আমরা বিকল্প উৎস তো বানায় ফেলছি। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপকে এমনভাবে তৈরি করেছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিন্তু এখন চলতেছে, প্রত্যেকটা জেলার সময় প্রত্যেকটা জেলা খেলতেছে বিভিন্ন জোনে, কিন্তু ওটা তো 5 পয়সার কোনো ইনকাম নাই কারোর। সবচেয়ে বড় কথা, যারা এই যে ক্রিকেট ডিপেন্ডেন্ট যে ছেলেপেলেগুলো, যারা প্রফেশনাল ক্রিকেটার, তারা তো ওখানে খেলতেছে না, তারা ওখান থেকে আয়ও করতেছে না, তাতে কোনো উপকারটা হয় না, ওটা কোনো বিকল্প সোর্স হিসেবে দাঁড় করানো যায় নাই। অবশ্যই এই জেদাজেদিতে বোর্ড যদি বলতো যে না আমরা ক্লাবের কাছে জিম্মি হব না, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিয়ে এই যে ক্লাবের এই স্ট্রাকচারে রিপ্লেস করব, আমার চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ হতো না। আমি চাই না যে ঢাকার ক্রিকেটের এই কয়েকটা ক্লাবের কাছে পুরো দেশের ক্রিকেট বন্দী হয়ে থাক, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আজ বাদে কাল এই স্ট্রাকচার ভাঙতেই হবে, এই গঠনতন্ত্র চেঞ্জ করতেই হবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এদের না খাওয়ায় রাখবেন। এতগুলো ছেলেপেলে যদি আজকে ক্রিকেটে একবার বিমুখ হয়ে যায়, করোনার সময় পর্যন্ত আপনারা তাদের বিমুখ হইতে দেন নাই, এই তামিম ইকবালরা বাড়ি বাড়ি গিয়ে ছেলেদের বাঁচায় রাখছে। তারপরেও তখন একটা কথা ছিল যে গ্লোবাল একটা মহামারী আসছে, এই সময়কে 1 বছর আয় করতেছি না, ঠিক আছে, কিন্তু এখন যদি দেখে পলিটিক্যাল কারণে বা দলাদলির কারণে 1টা বছর লিগ বন্ধ হয়ে গেল, কতগুলো ছেলে আগামী সিজনে খেলা ছেড়ে দিবে জানেন? তার মধ্যে পটেনশিয়াল ছেলেপেলেও হয়তো আছে। আমরা যত শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করি, আমাদের যাবতীয় ক্রিকেট চিন্তা, যাবতীয় ক্রিকেট ধ্যান ধারণা জাতীয় দল কেন্দ্রিক, কে জানে জাতীয় দলেরই হয়তো সম্ভাবনাময় 2-3টে ছেলে এবছর খেলা ছেড়ে দেবে এই পরিস্থিতি দেখে। আর জাতীয় দল ক্রিকেট না রে ভাই, জাতীয় দল খেলা না, কোনো দেশের জাতীয় দল বিজ্ঞাপন। আমি সবসময় বলি জাতীয় দল আমাদের প্রাইড, কিন্তু মূল খেলাধুলা হচ্ছে সারা দেশে যে এই যে হাজার হাজার ছেলেপেলে খেলবে, পেটের জন্য খেলবে, মনের আনন্দে খেলবে, এটাই হচ্ছে খেলাধুলা। আমি আবারও কাতরভাবে অনুরোধ করতেছি, আপনারা সব জেদাজেদি একটা পাশে রাখেন, সব লড়াই কোর্টে নিয়ে যান বা এনএসসির বারান্দায় নিয়ে যান, কিন্তু দয়া করে ক্রিকেটারদের মাঠে আনেন, ক্রিকেটারদের খেলার ভিতরে রাখেন, এর কোনো বিকল্প নাই। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাস শুরু হয়ে গেল, দলবদলের টাইম টু চলে গেল, এখন প্লিজ দেখেন নতুন করে একটা ডেট করে এই প্রিমিয়ার লিগটা করা যায় নাকি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।